जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে আসছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে গ্রুপ সি এন্ড ডি মক টেস্ট নাম্বার 20 অর্থাৎ 20। ঠিক আছে, তো আজকে যেটা মক টেস্ট হবে সেটা একবারে নিউ সিলেবাস, অর্থাৎ যে সিলেবাস একই আছে, অর্থাৎ যে প্যাটার্নটা চেঞ্জ করেছে, একটু কোশ্চেনের যে নাম্বার ছিল সেই নাম্বারটাও চেঞ্জ হয়েছে। তো সেই নতুন যে সিলেবাস বা সিলেবাসের যে প্যাটার্ন যেটা আছে সেটার উপর বেস করে নতুন আজকে মক টেস্ট আমরা নিয়ে আসছি। ঠিক আছে, তো খুব বেশি কিছু চেঞ্জ হয়নি, তোমরা অবশ্যই দেখেছো সেটা। তো জিএস যেটা আছে, তো জিএস হয়ে যাচ্ছে কত 20 মার্কস হয়ে যাচ্ছে, এবং এটার মধ্যেই কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুড থাকছে। এবং তার সাথে ইংলিশ যেটা ছিল, ইংলিশ ছিল 15, তো সেটা ইংলিশটা হয়ে গেছে কত 10। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে 30। তাহলে এই 30টার ওপরেই আজকে মক টেস্ট হবে। তো টোটাল যেটা হবে সেরা 30টি প্রশ্ন, আর যেটা আমাদের রিজনিং আসছে 10 নম্বর, এই রিজনিংয়ের আমরা অন্য ক্লাস নিয়ে আসবো পরে। ঠিক আছে, তাহলে আজকে যেটা আমরা পুরো জিএস পার্টটাই দেখবো, ইংলিশ প্লাস জিএস। ঠিক আছে, টোটাল 30টি প্রশ্ন। এর মধ্যে এই জিএস পার্টে যেটা 20 নম্বর আছে, এই 20-র মধ্যে থাকছে কিছু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও ইনক্লুড থাকছে। এবং যে টপিকগুলোকে ছোঁয়া আছে প্রত্যেকটা টপিক ধরে এক সেরা বাছাই করা যে প্রশ্ন নিয়ে এই মকটা বানানো হয়েছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখবে। এবং এছাড়া 1 থেকে 19 পর্যন্ত মক টেস্ট এই চ্যানেলের প্লে লিস্টে আপলোড করা আছে। ঠিক আছে, তাহলে সেখান থেকেও দেখতে পারো। হয়তো সেটা প্যাটার্নটা একটু আলাদা হতে পারে, বাট কোয়েশ্চেন যেটা আছে এরকমই থাকবে। ঠিক আছে, তো চলে আসি আজকের প্রথম প্রশ্নের দিকে। তো প্রথমে আমরা দুটো সেকশনে ভাগ করে নিয়েছি। ঠিক আছে, একটা হচ্ছে ইংলিশ যেখানে থাকবে 10টি প্রশ্ন, তারপরে থাকবে জিএস যেখানে থাকবে 20টি প্রশ্ন। ঠিক আছে, তো চলে আসছে প্রথমেই প্রথম প্রশ্ন দিকে আজকের। এই দেখো প্রথম প্রশ্নতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্নতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলেছে সি অ্যারাইভড, অর্থাৎ এটা প্রিপোজিশন বেস আছে। সি অ্যারাইভড অ্যাজ এ 5:15। ঠিক আছে, 5:15। তাহলে এখানে কি হবে? তাহলে এই যে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সি অ্যারাইভড অ্যাজ এ 5:15। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তোমাদের যে অ্যান্সার যেটা আছে সেটা কমেন্টে জানাবে, এবং সর্বশেষে যেটা জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। ঠিক আছে, ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? অ্যাট, সেটা হচ্ছে অ্যাট, অপশন বি। ঠিক আছে, সি অ্যারাইভড অ্যাট এ 5:15। এখানে যেটা আছে অ্যাট যেটা ইউজ হয়, এটা মনে রাখবে স্পেসিফিক পয়েন্ট ইন টাইম। ঠিক আছে, তাহলে স্পেসিফিক অ্যাট যেটা আছে স্পেসিফিক পয়েন্ট, ঠিক আছে, ইন টাইম। তাহলে এটার ক্ষেত্রে আমরা অ্যাটটা ইউজ করি। ইন জেনারেলি, আর ইন যেখানে ইউজ হয় তাহলে এই ইনটা যেটা হচ্ছে যেরকম মান্থ, ঠিক আছে, মান্থ, সিজন, ঠিক আছে, মান্থ, সিজন, ইয়ার, হ্যাঁ, ইয়ার্স, এসব ক্ষেত্রে আমরা এই ইন ইউজ করি। আর অ্যাট এখানে বলছে স্পেসিফিক পয়েন্ট ইন টাইম, টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? অ্যাট হবে। বুঝতে পারলাম? এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, তাহলে এখানে বলেছে ইউ ক্যান রিলাই, ঠিক আছে, ড্যাশ মি। 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? ইন, ফ্রম, উইথ, অন। তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? অন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন। ঠিক আছে, যে রিলাই যেটা আছে, এই রিলাইয়ের পর আমরা অন ইউজ করি, অন বা আপন ইউজ হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে অন। ঠিক আছে, এখানে কারো ওপর ভরসা করার কথা বলা হচ্ছে। তাহলে এখানে যেটা আছে এই রিলাই তার সাথে সবসময় ফিক্সড প্রিপোজিশন কি নেই? অন। ঠিক আছে, এরপরে আসছি 3 নম্বর। 3 নম্বর বলা আছে চুজ দ্য সিনোনিম অফ অ্যাকুমেন। ঠিক আছে, সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। ঠিক আছে, সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। তাহলে কি বলেছে? চুজ দ্য সিনোনিম অফ অ্যাকুমেন। তাহলে প্রথমে এই যে সমার্থক শব্দ করার আগে সবথেকে আমাদের প্রথম যেটা জানতে হবে কি, যে এই যে সমার্থক শব্দ যেটা আছে, এই অ্যাকুমেনের কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে, এই অ্যাকুমেনের মিনিং কি? ঠিক আছে, তাহলে অ্যাকুমেনের মিনিং আমরা জেনে নেব। অ্যাকুমেনের মিনিং হচ্ছে দ্য অ্যাবিলিটি টু মেক গুড জাজমেন্ট অর কুইক ডিসিশন। আমরা বাংলাতেও দেখব অ্যাবিলিটি টু মেক গুড জাজমেন্ট বা ডিসিশন। ঠিক আছে, জাজমেন্ট অর ডিসিশন। ঠিক আছে, বাংলায় যদি বলি তাহলে হচ্ছে কি সূক্ষ্ম বিচার বুদ্ধি বা প্রজ্ঞা। ঠিক আছে, সূক্ষ্ম বিচার বুদ্ধি, বা যদি বলি তাহলে হয়ে যাচ্ছে প্রজ্ঞা। ঠিক আছে, এরপর আমরা 4টা অপশনের দিকে যাব। তাহলে সূক্ষ্ম বিচার বুদ্ধি বা প্রজ্ঞা। তাহলে ইগনোরেন্স প্রথমেই দেওয়া আছে ইগনোরেন্স। তাহলে ইগনোরেন্স তো হবেই না, কারণ কি ইগনোরেন্স মানে হচ্ছে ল্যাক অফ নলেজ, মানে অজ্ঞতা, ল্যাক অফ নলেজ বা ইনফরমেশন, তাকে আমরা বলি কি ইগনোরেন্স বা
অজ্ঞতা, ঠিক আছে। স্টুপিডিটি মানে হচ্ছে কি মূর্খতা, আমরা জানি স্টুপিডিটি মানে হচ্ছে মূর্খতা। আর ইনঅ্যাপটিটিউড মানে হচ্ছে ল্যাক অফ স্কিল, অ্যাপটিটিউড মানে হচ্ছে স্কিল, তাহলে ইনঅ্যাপটিটিউড মানে কি ল্যাক অফ স্কিল, ঠিক আছে। তাকেও আমরা ল্যাক অফ স্কিল বলা যেতে পারে, ল্যাক অফ স্কিল, বা বাংলায় যদি বলে তাহলে হবে কি অযোগ্যতা। আর ব্রিলিয়ান্স যেটা আছে, এই ব্রিলিয়ান্স মানেই হচ্ছে এক্সেপশনাল ট্যালেন্ট, যাকে আমরা কি বলি মেধা, বা কি বলবো ট্যালেন্ট বললে যোগ্য বলতে পারি, যোগ্য বা মেধা ব্যক্তি, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি এক্সেপশনাল ট্যালেন্টকে আমরা ব্রিলিয়ান্স বলি। তাহলে অ্যাকুম্যান যেটা আছে এটার সিনোনিম যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ব্রিলিয়ান্স, ঠিক আছে। এরপরে আসছি 4 নম্বর। 4 নম্বরে দেওয়া আছে অ্যান্টোনিয়াম, ঠিক আছে, অর্থাৎ কি বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ঠিক আছে। কি আছে গ্যারুলাস, তাহলে গ্যারুলাসের আগে সব থেকে প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি গ্যারুলাসের মিনিং জানতে হবে। তাহলে এই যে গ্যারুলাস দেওয়া আছে, এই গ্যারুলাস মানে হচ্ছে কি বেশি কথা বলে যে, ঠিক আছে, বেশি কথা বলে, বেশি কথা বলা ব্যক্তি বা বেশি কথা বলে যে। আরেকটু যদি বলি তাহলে হবে কি মুখর, ঠিক আছে। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, বা বাচাল করা ব্যক্তি, বাচাল, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এটা অ্যান্টোনিয়াম বলেছে বিপরীত শব্দ লোকাসিয়াস। তাহলে এই যে লোকাসিয়াস যেটা আছে, লোকাসিয়াস, এই লোকাসিয়াসের মিনিং কি, লোকাসিয়াসের মানে হচ্ছে যে টকাটিভ, অর্থাৎ খুব বেশি কথা বলে তাকে আমরা বলি লোকাসিয়াস, তার মানে হচ্ছে বাচাল, ঠিক আছে। তাহলে এটা তো হবে না, এটা হয়ে যাচ্ছে সিনোনিম টকাটিভ, এটা হচ্ছে সেম মিনিং যে খুব বেশি কথা বলে, ঠিক আছে। ভার্বস, ভার্বস মানে হচ্ছে সেম, ভার্বস যেটা আছে এটা হচ্ছে এর সিনোনিম মানে হচ্ছে শব্দবহুল, যে খুব বেশি কথা বলে শব্দবহুল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভার্বস, শব্দবহুল, অনেক বেশি শব্দ নিয়ে কথা বলে তার ভার্বস। আর রেটিসেন্ট যেটা আছে এটা হচ্ছে মিনিং হচ্ছে চাপা স্বভাবের, ঠিক আছে, চাপা স্বভাবের, বা যদি আমরা বলি তাহলে হবে স্বল্পভাষী। আচ্ছা, এগুলো যদি এই যে গ্যারুলাস এটা হচ্ছে সিনোনিম অফ এক্সট্রোভার্ট, ঠিক আছে। একটু যদি আমরা দেখি তাহলে হয়ে যাবে এটা এক্সট্রোভার্ট, এটারও সিনোনিম হচ্ছে এক্সট্রোভার্ট, সিনোনিম এক্সট্রোভার্ট। আর এটা যেটা আছে এটা হচ্ছে ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, ঠিক আছে, অন্তর্মুখী যেটাকে আমরা বলি। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সেটা হচ্ছে রেটিসেন্ট, বুঝাতে পারলাম। তাহলে এটা হচ্ছে রেটিসেন্ট। তাহলে পারলে তোমরা এই যে 4টা অপশানের যে মিনিং যে আমি বলছি তার সাথে কোশ্চেনের যে মিনিং ইংলিশ এবং তার সাথে সাথে বাংলা যে বলে দিচ্ছে তোমরা পারলে লিখে নিও, ঠিক আছে, পজ করে লিখে নিও তারপরে আবার। তাহলে এক্ষেত্রে কী হবে না প্রিপারেশনটা আরও ভালো হবে, ঠিক আছে। এরপর আসছি 5 নম্বর। 5 নম্বরে আরেকটা প্রশ্ন দিয়েছে সেটা হচ্ছে কি চুজ দ্য অ্যান্টোনিয়াম, আবার দিয়েছে সেম অ্যান্টোনিয়াম হেটেরোজেনাস, ঠিক আছে। তাহলে হেটেরোজেনাস দিয়েছে, তাহলে এই হেটেরোজেনাসের মিনিং জানবো। তাহলে এই যে হেটেরো যেটা আছে এই হেটেরো শব্দের মিনিংই হচ্ছে আলাদা, আলাদা বা ভিন্ন, আলাদা বা ভিন্ন। আর হোমো মানে হচ্ছে এক, হোমো মানে এক, ঠিক আছে। তাহলে এই যে হেটেরোজেনাস যেটা আছে এটা বায়োলজিতে অনেকেই পড়ে থাকবে হেটেরোজেনাস। তাহলে এই যে হেটেরোজেনাস ক্যারেক্টার যেরকম বায়োলজিতে থাকে আলাদা আলাদা ক্যারেক্টার, তাহলে এটা হচ্ছে বাংলায় মিনিং ধরলে কি হবে ভিন্ন ধর্মী, ভিন্ন ধর্মী। এই হেটেরোজেনাস মানে হচ্ছে ভিন্ন ধর্মী বা বিচিত্র বলা যেতে পারে আমরা, ঠিক আছে। তাহলে এবার এটার অপশান আমরা দেখে নেবো, ঠিক আছে, ভ্যারিড। তাহলে এই যে ভ্যারিড দেওয়া আছে এই ভ্যারিড মানে হচ্ছে বিচিত্র, ঠিক আছে। আমরা বলি না ভ্যারিড থেকে এসছে ভ্যারাইটি, তাহলে সেটা হচ্ছে বিচিত্র, সব ধরনের জিনিস পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে বিচিত্র। ডাইভার্স, ডাইভার্স মানেও তাই, ঠিক আছে, বৈচিত্র্যময়, যেটা আমাদের দেশ হচ্ছে কি ডাইভার্স কান্ট্রি, একটা বৈচিত্র্যময়, সব রকম জিনিস পাওয়া যায়, সব ধরনের জাতি, সব ধরনের মানুষ, সব ধরনের সব কিছু পাওয়া যায়, সব ধরনের সিজন, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। এই যে ভারত আমাদের দেশ, আমাদের দেশের মতো ডাইভার্স কান্ট্রি আর পৃথিবীতে কোনো নেই। তাহলে এই যে ডাইভার্স মানেই হচ্ছে বৈচিত্র্যময়, ঠিক আছে। আর মিসলেনিয়াস, মিসলেনিয়াস এক ধরনের পরীক্ষা হয় যেটা হচ্ছে কি বিবিধ, অর্থাৎ বিভিন্ন ধরনের সব কিছু মিলিয়ে যেটা হয় সেটাকে আমরা বলি কি মিসলেনিয়াস, ঠিক আছে। তো এটা হচ্ছে বিবিধ। আর ইউনিফর্ম মানে কি, আমরা জানি ইউনিফর্ম মানে হচ্ছে কি অভিন্ন, যেটা সবাই এক পড়বে। তাহলে একক, এককও বলা যায়, একক হবে না, এক হবে, এক বা অভিন্ন, ঠিক আছে, সেটা হচ্ছে কি ইউনিফর্ম। তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে ইউনিফর্ম, ঠিক আছে। এরপরে আসছি 6 নম্বর। 6 নম্বর বলা আছে যে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ অক্স। আর এই যে নতুন যে দিয়েছে সেখানে প্লুরাল ফর্ম থাকছে, সিঙ্গুলার প্লুরাল ফর্ম থাকছে, ঠিক আছে। তাহলে এই যে অক্স যেটা আছে এই অক্সের প্লুরাল ফর্ম কি হবে, 4টে অপশন দেওয়া আছে, অক্সেস, অক্সেন্স, অক্সেন, অক্স, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, তাহলে আমরা জানি সঠিক উত্তর কি হবে অক্সের, অক্সেন, ঠিক আছে, অপশন সি। তাহলে এখানে শুধু সাফিক্স হিসাবে কি অ্যাড হয়েছে, ইএন, ইএন অ্যাড হয়েছে,
অ্যাডেড অ্যাজ সাফিক্স। সাফিক্স অর্থাৎ কি, যেটা পরে অ্যাড হয়েছে, ঠিক আছে। আর প্রিফিক্স মানে আগে অ্যাড হয়েছে। এরপরে 8 নম্বরে এসছে ফিল ইন দ্য ব্যালেন্স, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ফিল ইন দ্য ব্যালেন্স যেটা ওখানে ছিল সেখানে টেন্সও অ্যাড হবে কিন্তু, ঠিক আছে, টেন্স থাকবে। তাহলে এক্ষেত্রে কি বলেছে, 7 নম্বর বলেছে, আচ্ছা এটা 7 হবে না, ঠিক আছে, 8 আছে। আই ড্যাশ মাই হোমওয়ার্ক হোয়েন মাই ফ্রেন্ড কল্ড মি, ঠিক আছে। আই ড্যাশ মাই হোমওয়ার্ক হোয়েন মাই ফ্রেন্ড কল্ড মি। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো ঘটনার কথা উল্লেখ আছে, ঠিক আছে। তাহলে দুটো ঘটনার কথা উল্লেখ আছে, কিন্তু যেটা আছে এবং এই যে ঘটনাটা এটা পাস্ট টেন্সে আছে, এটা কিসে আছে? পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে তার যে পরের যে ঘটনাটি হবে সেটা কিসে হবে? সেটাও ডেফিনেটলি পাস্ট টেন্সে হবে। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি, 4টা অপশনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি অপশন এ, সেটা দেখতে পাচ্ছি কি অপশন এ ওয়াজ ডুইং। তাহলে কি হবে এটা? আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক হোয়েন মাই ফ্রেন্ড কল্ড মি, ঠিক আছে, হোয়েন মাই ফ্রেন্ড কল্ড মি, ঠিক আছে, কারণ এটা সিম্পল পাস্টে আছে। তাহলে এটা যেটা আছে সেটা হয়ে যাবে পাস্ট টেন্সে। তাহলে হয়ে যাবে কি আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক হোয়েন মাই ফ্রেন্ড কল্ড মি, ঠিক আছে। এরপর আসছি, আচ্ছা এটা 7ই হবে, ঠিক আছে, এটা 7 হবে, এটা 7 হবে। এরপরে যেটা হবে সেটা হবে 8 হবে, ঠিক আছে, ঠিক আছে, শুধু নাম্বার একটু ভুল হয়েছে। আবার এসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা হচ্ছে যেটা, এটা হচ্ছে ফ্রেজাল ভার্বস, ঠিক আছে, ঠিক আছে। কি বলেছে? দ্য মিটিং হ্যাজ বিন ড্যাশ আনটিল দ্য নেক্সট মানডে ডিউ টু দ্য সাডেন ইমার্জেন্সি। তাহলে সাডেন ইমার্জেন্সির জন্য মিটিং যেটা আছে সেটা হচ্ছে কি স্টপ হয়ে গেছে। তাহলে এটার যেটা ফ্রেজাল ভার্ব কি ইউজ হবে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মানে কোনটা হবে? যেটার মানে হবে কি হোল্ড বা স্টপ করে দেওয়া। স্টপ মানে হচ্ছে পোস্টপোন করে দেওয়া, স্টপ হবে না, পোস্টপোন করে দেওয়া, ঠিক আছে। কোনটার মিনিং পোস্টপোন করে দেওয়া হবে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? ঠিক আছে, একটা আছে পুট অফ, একটা আছে পুট অন, একটা আছে পুট আউট, একটা আছে পুট আপ, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? আমরা মিনিং গুলো একটু দেখে নেবো। তাহলে পুট অফ মানে হচ্ছে কি, এই যে পুট অফ মানে হচ্ছে কিন্তু পোস্টপোন করা, ঠিক আছে, মানে কিছুদিনের জন্য বাংলায় যদি বলি তাহলে সেটা হয়ে যাবে কি স্থগিত করা, ঠিক আছে। স্থগিত করাটা বন্ধ করে দেওয়া না, ঠিক আছে। স্থগিত করার দেওয়া মানে হচ্ছে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা বা কিছুদিনের জন্য বন্ধ রাখা, ঠিক আছে। পুট অন, এই যে পুট অন মানে হচ্ছে ওয়্যার, টু ওয়্যার, ঠিক আছে, ক্লদিং, ঠিক আছে। তাহলে এই পুট অন মানে আমরা জানি সেটা কি হয়ে যাবে, পরিধান করা। তাহলে তোমরা এগুলো লিখে রাখবে, ঠিক আছে, পরিধান করা। পুট আউট, এই পুট আউট মানে হচ্ছে টু এক্সটিংগুইশ এ ফায়ার অর লাইট, টু এক্সটিংগুইশ এ ফায়ার অর লাইট, এটা হয়ে যাচ্ছে কি পুট আউট। আর পুট আপ মানে কি টু টলারেট সামথিং। আচ্ছা পুট আপ উইথ মানে টলারেট হয়, তো এক্ষেত্রেও এটা হয়ে যাবে কি টু টলারেট সামথিং অর টু অফার সামথিং, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে? পুট অফ মানে পোস্টপোন করা। তাহলে কি হবে? দ্য মিটিং হ্যাজ বিন পুট অফ আনটিল নেক্সট মানডে। তাহলে নেক্সট মানডে পর্যন্ত যে মিটিং ছিল সেটাকে কি করে দেওয়া হয়েছিল? স্থগিত করে দেওয়া হয়েছিল। তাহলে এক্ষেত্রে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি পুট অফ, ঠিক আছে। এরপর আসছি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা হচ্ছে ভোকাবুলারির পার্টের মধ্যেই আসবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, ফ্রেজাল ভার্ব এগুলো তার মধ্যেই আসবে, ঠিক আছে। যেরকম বলেছে এ প্লেস ওয়্যার কয়েন্স, ঠিক আছে, মেডেলস অর টোকেন্স আর মেড, ঠিক আছে। তাহলে এই যে কয়েন্স যেটা আছে, টোকেন্স যেটা আছে, এগুলো মেড হয় যে জায়গায়, তাকে কি বলা হয়? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি মিন্ট, সঠিক উত্তর হয়ে যাচ্ছে মিন্ট। আমরা বাকি অপশনগুলোও দেখে নেবো, ঠিক আছে। তাহলে কোনটাকে কি বলা হয়? তাহলে এই যে মিন্ট যেটা আছে, এই মিন্ট মানে হচ্ছে কি টাকসাল, যেটাকে আমরা বলি। মিন্ট মানে কি টাকসাল, যেখানে কয়েন এসব তৈরি হয়, ঠিক আছে। এরপরে আসছে আর্সেনাল। আর্সেনাল মানে কি? এই যে আর্সেনাল যেটা আছে, এই আর্সেনাল মানে হচ্ছে এ প্লেস ওয়্যার ওয়েপন্স অ্যান্ড মিলিটারি ইকুইপমেন্ট যেটা আছে স্টোর ম্যানুফ্যাকচার করা হয়, তাকে আমরা বলি আর্সেনাল, ঠিক আছে। এ প্লেস where weapons and military equipments, তাই তো, military equipments are stored and manufactured, manufactured or repaired, ঠিক আছে। তাকে আমরা বলি কি
তাকে আমরা বলি আর্সেনাল। ক্যানেল কি? তাহলে ক্যানেল যেটা আছে, এই ক্যানেল যেটা আছে স্মল ইউজুয়ালি উডে একটা ছোট্ট শেল্টার বলতে পারি, কিসের জন্য? ডগসের জন্য, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলি? ক্যানেল, ঠিক আছে। আর লেয়ার কি? তো লেয়ার হচ্ছে সিক্রেট অফ প্রাইভেট প্লেস ফর ওয়াইল্ড অ্যানিমেল, ঠিক আছে, তাদের জন্য যেটা সিক্রেট অ্যানিমেল সেটাকে আমরা লেয়ার বলি। তাহলে সব থেকে পরীক্ষায় যেটা বেশি আসে সেটা হচ্ছে কি? এই যে আর্সেনাল এবং ক্যানেল, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে, আর্সেনাল কি? যেখানে যে মিলিটারি ইকুইপমেন্ট স্টোর করে রাখা হয় বা ম্যানুফ্যাকচার করা হয় বা রিপেয়ার করা হয় তাকে আর্সেনাল বলি। আর ক্যানেল কি? ডগদের জন্য যে শেল্টার সেটাকে আমরা ক্যানেল বলি, ঠিক আছে। মেন্ট কি? না প্লেস ওয়ার কয়েন্স আর টোকেন প্লেস এগুলো বানানো হয় সেটাকে আমরা মিন্ট বা টাকসাল বলি। এরপরে 10 নম্বর বলেছে হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, ঠিক আছে, কোনটা সঠিকভাবে আছে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? তোমরা এই 4টা অপশন দেখে নেবে একবার, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। মনে রাখবে ডবল এম হবে, ঠিক আছে, তারপরে এটা হবে আইটি দিয়ে পরে হবে। এরপরে আসছি জিকে পার্টি। তাহলে এখানে জিকে টোটাল কোশ্চেন 20, এর মধ্যে থাকবে কি? কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম প্রশ্ন দিকে আসছি। প্রথম প্রশ্নটা বলা হচ্ছে যে দিল্লির মেহরলিতে অবস্থিত লৌহ স্তম্ভটি কোন যুগের স্থাপত্যের নিদর্শন? মনে রাখবে দিল্লির মেহরলি, ঠিক আছে, দিল্লির মেহরলিতে অবস্থিত লৌহ স্তম্ভটি কোন যুগের স্থাপত্যের নিদর্শন? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি হবে? গুপ্ত যুগ, অপশন সি গুপ্ত যুগ, ঠিক আছে, অপশন সি গুপ্ত যুগ। এটা মনে রাখবে যে এটা হচ্ছে কার সময়কালে যদি বলে তাহলে সম্ভবত চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের আমলে নির্মিত হয়েছিল। তো মনে রাখবে এই যে মেহরলি যেটা আছে এটা হচ্ছে গুপ্ত যুগের স্থাপত্যের এক বা ধাতুবিদ্যার এক বিস্ময়কর নিদর্শন। সেটার জন্য এটা বেশি করে আরো বেশি পরীক্ষা আছে যে ধাতুবিদ্যার এক বিস্ময়কর নিদর্শন, কারণ এখনো পর্যন্ত এটাতে মরিচা লাগেনি, ঠিক আছে। এরপর আসছি 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে ধানের তুষ বা হাস্ক অফ রাইস আবিষ্কৃত হয়েছে? ধানের তুষ অর্থাৎ হাস্ক অফ রাইস, ঠিক আছে। সিন্ধু সভ্যতা কোন স্থান থেকে ধানের তুষ হাস্ক অফ রাইস আবিষ্কৃত হয়েছে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? সেটা হচ্ছে লোথাল ও রংপুর, ঠিক আছে, লোথাল ও রংপুর। তাহলে এই যে লোথাল ও রংপুর, এখান থেকে ধানের যে তুষ যেটা আছে এই ধানের তুষ পাওয়া গেছে। এর থেকে প্রমাণ পাওয়া যায় যে এই যে সিন্ধু সভ্যতা মানুষরা ধান চাষ সম্পর্কে জানতো, ঠিক আছে। এরপরে আসছি 3 নম্বর প্রশ্ন বলছে কোন সুলতান প্রথম ভারতে দাগ ও হুলিয়া প্রথা চালু করেন? তাহলে দাগ ও হুলিয়া প্রথা চালু করেন কোন সুলতান? 4টে অপশন দেওয়া আছে, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আলাউদ্দিন খিলজি। দাগ ও হুলিয়া প্রথা কি? এই দাগ ও হুলিয়া প্রথা যেটা হচ্ছে এটা হচ্ছে সামরিক সংস্কারের একটি অংশ, এটা মনে রাখবে, ঠিক আছে। এখান থেকেও পরীক্ষায় আসছে যে কোন সংস্কার, তাহলে এটা হচ্ছে কি সামরিক সংস্কারের একটি অংশ। এখানে যেটা দাগ ছিল এই দাগ প্রথায় ঘোড়াকে চিহ্নিত করা হতো, একটা স্ট্যাম্প টাইপের লোহা যেটা আছে আগুনে লাগিয়ে সেটাকে স্ট্যাম্প ঘোড়ার পিঠে দেওয়া হতো, ঠিক আছে, এটা হচ্ছে দাগ। আর হুলিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে সেনাবাহিনী বা সৈন্যদের সামরিক হুলিয়া অর্থাৎ ফেস, হুলিয়া ইংরেজিতে যেটা আমরা বলি কমপ্লেক্সন, ঠিক আছে, চেহারা। তাহলে এই চেহারার যেটা আছে বর্ণনা থাকতো এক জায়গায়, তার সম্পর্কে তার হাইট ওয়েট এসব কিছু সবকিছু মেনটেন থাকতো, ঠিক আছে। এটার মেন উদ্দেশ্য ছিল সেনাবাহিনীতে যাতে দুর্নীতি যেটা আছে এই দুর্নীতিকে যাতে বন্ধ করা যায়, ঠিক আছে। আর ইলতুৎমিশ যদি এখানে আছে তো ইনি প্রতিষ্ঠা করেছিলেন কি 40 চক্র, এগুলো মনে রাখবে, এগুলো বলে দিচ্ছি একটু এক্সট্রা, 40 চক্র, ঠিক আছে। আর ফিরোজ শাহ তুগলক তো বাকি কাজ করেছে সিকান্দার লোদি বংশের শাসক। 4 নম্বর আসছি। 4 নম্বর বলা আছে যে কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই ভাগে ভাগ হয়ে যায়? ঠিক আছে, কি বলছে যে কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই ভাগে ভাগ হয়ে যায়? সঠিক উত্তর কি হবে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সুরাট অধিবেশন 1907। সুরাট কোথায় আছে? গুজরাটে, ঠিক আছে, সুরাট অধিবেশন 1907, ঠিক আছে। আচ্ছা, এই সুরাট অধিবেশনে কংগ্রেস নরমপন্থী যেটাকে আমরা মডারেট বলি আর চরমপন্থী অর্থাৎ এক্সট্রিমিস্ট নেতাদের মধ্যে ভাগ হয়ে যায়, ঠিক আছে। আর নরমপন্থীদের নেতৃত্ব দেন কে? গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে। এটা হচ্ছে নরমপন্থী, নরম লিখে রাখলাম। নরমপন্থীদের নেতৃত্ব দেন কে? গোপাল কৃষ্ণ গোখলে। আর চরমপন্থীদের নেতৃত্ব কে দিয়েছিলেন? চরমপন্থীদের নেতৃত্ব দেন লালবাল পাল, ঠিক আছে। চরমপন্থী লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর হচ্ছে কে বিপিন চন্দ্র পাল, ঠিক আছে। এগুলো হচ্ছে চরমপন্থী। আর নরমপন্থীদের নেতৃত্ব দেন
গোপালকৃষ্ণ গোখলে। আর কোন অধিবেশনে আবার এই কংগ্রেস যেটা আছে নরমপথে আবার এক হয়ে যায়, তাহলে সেটা হবে কি লখনৌ অধিবেশন 1916। এই 1916 সালে লখনৌ অধিবেশনে এই দুই দল আবার এক হয়ে যায়, এই দুইটি ভাগে যে ছিল তার একত্র হয়, ঠিক আছে, একত্রিত হয়। কোন অধিবেশনে বললে, তাহলে হচ্ছে লখনৌ অধিবেশন 1916 সালে, ঠিক আছে। এরপর আসছি 5 নম্বর। 5 নম্বর বলছে যে ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? নদ অর্থাৎ নদী, এই যে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত, ঠিক আছে। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি সাংপো। নামটা মনে রাখবে, ইংলিশ নামটাও সাংপো, ঠিক আছে। এটা যেটা আছে, এই যে সাংপো যেটা আছে ব্রহ্মপুত্র কোথা থেকে উৎপন্ন হয়েছে, তাহলে হবে কি তিব্বতের চেমায়ুংদুং, নামটা একটু মনে রাখবে, ঠিক আছে। চেমায়ুংদুং গ্লেশিয়ার বা হিমাবহ, চেমায়ুংদুং গ্লেশিয়ার বা হিমাবহ থেকে উৎপন্ন হয়েছে এবং সেখানে এটি সাংপো নামে পরিচিত, ঠিক আছে, যার অর্থ হচ্ছে পবিত্র, ঠিক আছে। এরপরে মেঘনা যেটা আছে, এই মেঘনা কোন নদী? এই মেঘনা যেটা আছে সেটা হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র মিলিত প্রবাহ মেঘনা নামে সাগরে মেশে, ঠিক আছে। মনে রাখবে বাংলাদেশে গঙ্গা ও ব্রহ্মপুত্র যেটা আছে এটা মিলিত রূপ যে পরে মেঘনা নামে বঙ্গোপসাগরে প্রবেশ করে, ঠিক আছে। এরপরে যেটা আছে যমুনা যেটা আছে, এই যে যমুনা বাংলাদেশে ব্রহ্মপুত্রেরই নাম হচ্ছে কি যমুনা, ঠিক আছে। এরপরে আসছি এই যে দিহাং হচ্ছে অরুণাচল প্রদেশে, এই যে ব্রহ্মপুত্র নদী, এই ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করে তখন এর নাম হয় দিহাং, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের নাম হয়, এটা পরীক্ষায় প্রায় এসছে, ব্রহ্মপুত্রের নাম দিহাং, ঠিক আছে। এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে, এটা দেখে রাখবে, ঠিক আছে। তাহলে তিব্বতে দেখতে পেলাম আমরা কোন গ্লেশিয়ার, তাহলে চেমাংদুং গ্লেশিয়ার, সেখানে এর নাম হচ্ছে সাংপো যার অর্থ পবিত্র, ঠিক আছে। আর এই যে মেঘনা যেটা আছে, এই মেঘনা আমরা দেখতে পেলাম গঙ্গা আর ব্রহ্মপুত্র যে মিলিত, সেটা আমরা মেঘনা। আর যমুনা যেটা আছে ব্রহ্মপুত্র বাংলাদেশের যমুনা নামে পরিচিত। আর দিহাং যেটা আছে, এই ব্রহ্মপুত্র নদী যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করে তখন এর নাম হয় কি দিহাং, ঠিক আছে। এরপর আসছি 6 নম্বর বলা হচ্ছে যে ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী যেটাকে আমরা বলি কি পেনিনসুলার রিভার কোনটি? তাহলে ভারতের দীর্ঘতম উপদ্বীপীয় নদী বা পেনিনসুলার রিভার কোনটি? পেনিনসুলা অর্থাৎ কি, এই যে আমাদের ম্যাপে যদি আমরা দেখি, ঠিক আছে। তো এইভাবে যে এখানে যে এই যে উপদ্বীপ যা এই যে পেনিনসুলার, ঠিক আছে, এই পেনিনসুলারের কথা বলা আছে। তাহলে এখানে সবচেয়ে লংগেস্ট রিভার কোনটি? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি গোদাবরী, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি গোদাবরী। তাহলে গোদাবরী প্রায় যেটা আছে এটা হচ্ছে দক্ষিণ ভারতের, এটাকে আরেকটা নাম আছে সেটা হচ্ছে কি দক্ষিণ গঙ্গা বা এটাকে আবার বলা হয় কি বৃদ্ধ গঙ্গা, ঠিক আছে। এর হচ্ছে কি নিকনেম দক্ষিণ গঙ্গা, বৃদ্ধ গঙ্গা, ঠিক আছে। এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়। আর নর্মদা যেটা আছে রিভার, এটা হচ্ছে পশ্চিম বাহিনী রিভার, মনে রাখবে। নর্মদা যেটা আছে সেটা হচ্ছে কি পশ্চিম বাহিনী রিভার। এটা কোন দুটি পর্বতের মধ্যে দিয়ে যায়? একটা হচ্ছে বিন্দা আর একটা হচ্ছে কি সাতপুরা, বিন্দা অ্যান্ড সাতপুরা, ঠিক আছে। বিন্দা ও সাতপুরা রিভারের পর্বতের মধ্যে দিয়ে যায়। আর কাবেরী যেটা আছে এটা হচ্ছে দক্ষিণ ভারতের নদী, ঠিক আছে। এরপরে আসছি কাবেরী ও মহানদী, এই দুটি হচ্ছে কি দক্ষিণ ভারতের নদী, তবে এর গোদাবরীর তুলনায় ছোট। 7 নম্বর প্রশ্ন বলেছে যে কোন গ্রহগুলির কক্ষপথের মধ্যে গ্রহাণুপুঞ্জ অবস্থিত, যেটাকে আমরা অ্যাস্টেরয়েড বেল্ট বলি। তাহলে কোন গ্রহগুলির মধ্যে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্টেরয়েড বেল্ট অবস্থিত, ঠিক আছে। তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি মঙ্গল ও বৃহস্পতি, ঠিক আছে। মঙ্গল ও বৃহস্পতির মধ্যেই যেটা আছে অ্যাস্টেরয়েড বেল্ট পাওয়া যায়, ঠিক আছে। এরপর আসছি 8 নম্বরে বলা আছে যে খনিজ তেলের জন্য বিখ্যাত ডিগবয়, যেটাকে আমরা ডিগবয় বলি, ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অসম, ঠিক আছে। তাহলে এই অসমের কোন জেলায় যদি বলে তাহলে হবে অসমের তিনসুকিয়া জেলায়, জেলাটা মনে রাখবে তিনসুকিয়া, অসমের তিনসুকিয়া জেলায় অবস্থিত ডিগবয় হলো ভারতের সবচেয়ে পুরনো কার্যকারী শোধনাগার বা খনিজ তেল উৎপাদন ক্ষেত্র, ঠিক আছে। তাহলে এটা জেলাটা মনে রাখবে তিনসুকিয়া। এরপরে আসছি 9 নম্বরে বলা আছে যে কে ভারতের
রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুসারে পদে বহাল থাকেন? কে ভারতের রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুসারে পদে বহাল থাকেন? চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি রাজ্যের রাজ্যপাল। রাজ্যের রাজ্যপাল, ঠিক আছে। এই রাজ্যের রাজ্যপাল যেটা আছে সংবিধানের 156 নম্বর ধারা অনুযায়ী যেটা বলে অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে রাজ্যের রাজ্যপাল যেটা আছে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, ঠিক আছে। এবং রাষ্ট্রপতির সন্তুষ্ট অনুসারে ইংলিশে একটা টার্ম দেওয়া আছে সেটা হচ্ছে ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে, প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। অর্থাৎ রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুসারে তিনি পদে বহাল থাকেন, অর্থাৎ রাষ্ট্রপতি যে কোনো সময় নির্দিষ্ট কারণ ছাড়াই রাজ্যপালকে তার পদ থেকে সরিয়ে দিতে পারেন, ঠিক আছে। আর লোকসভার স্পিকার যেটা আছে, লোকসভার স্পিকার আমাদের জানি কি লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। মুখ্য নির্বাচন কমিশনার একে যদি আমরা পদ থেকে বার করতে চাই তাহলে একটা প্রসেস ফলো করতে হয়, সেটাকে বলা হয় কি ইমপিচমেন্ট, ঠিক আছে। আর প্রধানমন্ত্রী আমরা জানি কি প্রধানমন্ত্রী যেটা আছে লোকসভার সংখ্যাগরিষ্ঠতা যতক্ষণ বর্তমান থাকে ততক্ষণ তিনি পদে বহাল থাকেন, ঠিক আছে। এরপরে আসছি 10 নম্বর বলা আছে কি যেখানে আমরা দেখতে পেলাম যে নিউ সিলেবাসে যেটা দেওয়া আছে স্পোর্ট, ঠিক আছে। তাহলে এই স্পোর্ট রিলেটেড টার্ম থেকে প্রশ্ন আছে গুগলি। তাহলে এই যে গুগলি বলেছে যে শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত, এটা আমরা অনেকেই জানি যে গুগলি কোন খেলার সাথে সম্পর্কিত। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি ক্রিকেট, সেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ক্রিকেট। তাহলে গুগলি কি, গুগলি হচ্ছে যে গুগলি হলো ক্রিকেটে বোলিং এর একটি বিশেষ ডেলিভারি, যেখানে আমরা জানি যে বল লেগ ব্রেক করার, এই যে লেগ ব্রেক যেটা আছে ওই লেগ ব্রেক করার ভঙ্গিতে বল করে, কিন্তু সেটা কি অফ ব্রেক হয়ে ঘুরে ব্যাটসম্যানকে ধোকা দেয়, সেটাকে বলা হয় কি গুগলি, ঠিক আছে। লেগ ব্রেক স্টাইলে বল করে কিন্তু বলটা আবার কি অফ ব্রেক স্টাইলে যায়, তাহলে এটাই হচ্ছে কি গুগলি, ঠিক আছে। এরপরে আসছি দাদাগিরিতে কুইজের ক্ষেত্রেও একটা অপশন থাকে, যারা দেখেছো দাদাগিরি তারা বুঝবে সৌরভ গাঙ্গুলির, ঠিক আছে। তো সেখানেও একটা অপশন থাকে, সেট থাকে, সেটা হচ্ছে কি গুগলি কোয়েশ্চেন, ঠিক আছে। এরপরে 11 নম্বর বলেছে নকআউট। নকআউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে। চারটা অপশন দেওয়া আছে, অপশনের বেসিসে বলতে হবে, ঠিক আছে। নকআউট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত, তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি বক্সিং, সেটা হচ্ছে বক্সিং, ঠিক আছে। তাহলে এই নকআউট কি না, বক্সিংয়ে নকআউট বলতে বোঝায় যে যখন একটি বক্সার ঘুষি খেয়ে মাটিতে পড়ে যান, ঠিক আছে, ঘুষি খেয়ে মাটিতে পড়ে যান তাহলে নির্দিষ্ট সময় বিশেষ করে 10 সেকেন্ড হয়, এর মধ্যে দিয়ে যদি উঠে দাঁড়াতে না পারেন তখন সে নকআউট হয়ে যায়, ঠিক আছে। এরপরে আসছি 12 নম্বরে বলা আছে সায়েন্স, এক্ষেত্রে যেটা পোর্শনটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স, সেই পার্টটা থেকে দেওয়া আছে যে টিকাকরণের নীতি বা প্রিন্সিপাল অফ ভ্যাকসিনেশন প্রথম কে আবিষ্কার করেন, ঠিক আছে। টিকাকরণের নীতি বা প্রিন্সিপাল অফ ভ্যাকসিনেশন প্রথম কে আবিষ্কার করেন, তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, প্রথমে আমরা আনসারটা জেনে নিই নাকি, আচ্ছা প্রত্যেকটাই আমরা জেনে নিই। তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি এডওয়ার্ড জেনার, ঠিক আছে। একটু এক্সপ্লেনেশন দেখে নিই। লুই পাস্তুর যে আছে, এই যে লুই পাস্তুর বা এডওয়ার্ড জেনার যদি দেখি তাহলে 1976 সালে এডওয়ার্ড জেনার টিকাকরণের নীতি আবিষ্কার করেন, কত সালে 1976 সালে, ঠিক আছে। এই 1976 সালে এডওয়ার্ড জেনার টিকাকরণের নীতি আবিষ্কার করেন এবং তিনি স্মল পক্স প্রতিরোধের জন্য কাউপক্স ভাইরাস ব্যবহার করে প্রথম ভ্যাকসিন তৈরি করেন, ঠিক আছে। কি প্রতিরোধ করার জন্য, স্মল পক্স প্রতিরোধের জন্য কোন কি ইউজ করেন, কাউপক্স, ঠিক আছে। এই কাউপক্স ভাইরাস ব্যবহার করে তিনি প্রথম যেটা আছে ভ্যাকসিন ব্যবহার করেন, ঠিক আছে। এই জন্যই তাকে ফাদার অফ ইমিউনোলজিও বলা হয়, এটাও মনে রাখবে, ঠিক আছে, ফাদার অফ ইমিউনোলজি, ফাদার অফ ইমিউনোলজিও বলা হয় কাকে, এডওয়ার্ড জেনারকে, ঠিক আছে। লুই পাস্তুর যেটা আছে, লুই পাস্তুর পরে র্যাবিস ও অ্যানথ্রাক্স ভ্যাকসিন তৈরি করেন। লুই পাস্তুর কোন ভ্যাকসিন, র্যাবিস ও অ্যানথ্রাক্স, ঠিক আছে। র্যাবিস ও অ্যানথ্রাক্স ভ্যাকসিন আবিষ্কার করেন কে, লুই পাস্তুর, ঠিক আছে। তিনি প্যাস্চুরাইজেশনের জন্য বিখ্যাত ছিলেন, এই টার্মটা পরীক্ষায় প্রায় আসে, ঠিক আছে। প্যাস্চুরাইজেশন এই প্রক্রিয়ার জন্য তিনি বিখ্যাত ছিলেন। আলেকজান্ডার ফ্লেমিং আমরা জানি কি তিনি প্যানিসিলিন যেটা আছে, ঠিক আছে, প্যানিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কি আলেকজান্ডার ফ্লেমিং। আর জোনাস সল্ক তিনি পোলিও ভ্যাকসিন তৈরি করেন, পোলিও ভ্যাকসিন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হচ্ছে কি এডওয়ার্ড জেনার, যিনি হচ্ছে প্রিন্সিপাল অফ ভ্যাকসিনেশন আবিষ্কার করেন, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন বলা আছে যে ইলেকট্রন কে আবিষ্কার করেন, চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, তাহলে চারটা অপশনের প্রথম অপশন দেখে নিই, তাহলে হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু নিউক্লিয়াস ও প্রোটন আবিষ্কার করেন, ঠিক আছে। পরমাণুর নিউক্লিয়াস ও প্রোটন আবিষ্কার করেন, ঠিক আছে। জে জে থমসন কি
1897 সালে 1897 সালে ক্যাথোড রে টিউব, মনে রাখবে, ঠিক আছে, ক্যাথোড রে টিউব, এই ক্যাথোড রে টিউব নিয়ে পরীক্ষার মাধ্যমে তিনি ইলেকট্রন কৃতিত্ব বা ইলেকট্রন আবিষ্কার করেন, ঠিক আছে। এরপরে নিলস বোরের মানে পরমাণু যে মডেল সেটা তৈরি করেন। জন ডাল্টন যেটা আছে পারমাণবিক তত্ত্ব তৈরি করেন। জন ডাল্টন পারমাণবিক তত্ত্ব আবিষ্কার করেন। আচ্ছা, এই যে বাকি ইনফরমেশন দিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ হচ্ছে সায়েন্স যেটা আছে, ইনোভেশন বা ইনভেনশন যেটা আছে, এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে এগুলা যদি তোমরা লিখে রাখতে পারো তাহলে এখান থেকে অনেক প্রশ্নই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসছি, তাহলে এটা সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি জে থমসন 1897 সালে, ঠিক আছে। এরপরে আসছি 14 নম্বর বলা আছে নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে কি অপশন ডি মাউস, ঠিক আছে, অপশন ডি মাউস। এই যে ইনপুট ডিভাইস, তাহলে ইনপুট ডিভাইস কি না, ইনপুট ডিভাইস হচ্ছে একটা সরঞ্জাম বা যার মাধ্যমে ব্যবহারকারী কম্পিউটারকে তথ্য বা নির্দেশ দেয়, ঠিক আছে। তাহলে অর্থাৎ ব্যবহারকারী কম্পিউটারকে নির্দেশ দিবে, তাহলে বাইরে থেকে ভিতরে যাচ্ছে, ব্যবহারকারী কম্পিউটারকে দিচ্ছে অর্থাৎ কম্পিউটারের ভিতরে দিচ্ছে, তাহলে এরকম ডিভাইসকে যেটা আছে সেটাকে আমরা কি বলি? ইনপুট ডিভাইস বলি, ঠিক আছে। আর আউটপুট ডিভাইস কি? আউটপুট ডিভাইস যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার আমাদেরকে দেয়, ব্যবহারকারীকে দেয়, সেটা হচ্ছে কি আউটপুট ডিভাইস। যেরকম প্রিন্টার, তাহলে প্রিন্ট করে পরে কাকে দিচ্ছে? ব্যবহারকারীকে, তাহলে সেটা হয়ে যাবে কি আউটপুট ডিভাইস, ঠিক আছে। তাহলে স্পিকার যেটা হচ্ছে, এই স্পিকারও হচ্ছে কি আউটপুট ডিভাইস, ঠিক আছে। মনিটর যেটা আছে এটা হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে আমরা যেটা হচ্ছে মাউসের মাধ্যমে নির্দেশ কাকে দিই? কম্পিউটারকে দিই, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি ইনপুট ডিভাইস। ওকে, এরপরে আসছি 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলছে এক বাইট সমান কত বিট, ঠিক আছে। তাহলে এক বাইট সমান কত বিট, ঠিক আছে। তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 8 বিট, ঠিক আছে। এক বাইট সমান 8 বিট। তাহলে কম্পিউটারের যে ডেটা পরিমাপের যে মৌলিক একক হলো সেটাই হচ্ছে বিট। ডেটা পরিমাপের মৌলিক একক যেটা আছে সেটাকে আমরা বলি কি বিট। এটি একটি বাইনারি ডিজিট যা 0 থেকে 1, 8 বিট মিলে তৈরি হয় 1 বাইট, ঠিক আছে। এরপরে আসছি 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নতে বলেছে মন্ট্রিয়াল প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত, ঠিক আছে। এটা হচ্ছে এনভায়রনমেন্ট যে সায়েন্স আছে সেখান থেকে কোশ্চেন, এটা যে মন্ট্রিয়াল প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত। চারটে অপশন দেওয়া আছে: জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ, ওজোন স্তর সুরক্ষা, পারমাণবিক নিরস্ত্রীকরণ, ঠিক আছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তরে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি ওজোন স্তর সুরক্ষা, ঠিক আছে, ওজোন স্তর সুরক্ষা। এটা সম্পর্কে একটু দেখে দিই। মন্ট্রিয়াল প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন, যেটা কবে হয়েছিল? 1987, ঠিক আছে, 1987। এটি ছিল ওজোন স্তর যে ক্ষয়কারী রাসায়নিক পদার্থ যেমন ক্লোরোফ্লোরোকার্বন এর উৎপাদন ও ব্যবহার নিয়ন্ত্রণ করা, সেটির জন্য একটা ইন্টারন্যাশনাল কনভেনশন হয়েছিল, সেটারই নাম হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। কবে হয়? 1987, ঠিক আছে। এরপরে আসছি আমরা 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ক্লিন গঙ্গা মিশন এর নতুন ডিরেক্টর জেনারেল বা ডিজি হিসাবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন, ঠিক আছে। মিশনটার নাম কি? ক্লিন গঙ্গা মিশন, ঠিক আছে। এর ডিজি বা ডিরেক্টর হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা কি হবে? শ্রী ডি.এন. সিং, ঠিক আছে। 2024 সালের নভেম্বরে ইনি জয়েন করেন। এরপরে আসছি 18 নম্বর বলছে যে সম্প্রতি অর্থাৎ নভেম্বর 2024 কোন দেশ বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট সিও নিয়োগ করেছে? অর্থাৎ কোনো একটা কোম্পানির যে সিও, যেটাকে আমরা প্রধান কর্মকর্তা বলি, তো সেই কর্মকর্তা হিসাবে রোবট অ্যাপয়েন্ট করেছে, তাহলে তার নাম হচ্ছে হিউম্যানয়েড রোবট। এই হিউম্যানয়েড রোবট মানে মানুষ হিসাবে রোবট অ্যাপয়েন্ট করেছে কি হিসাবে? সিও হিসাবে। তাহলে কোন দেশ? চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি হংকং, সেটা হবে কি হংকং, ঠিক আছে, হংকং। প্রথম কোনো একটা কোম্পানি সিও হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে একজন রোবটকে, ঠিক আছে। তাহলে এই যে রোবট যেটা আছে এই রোবটটির নাম কি? মিকা, রোবটটির নাম মিকা, ঠিক আছে। আচ্ছা, কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম যদি বলে তাহলে হয়ে যাবে কি ডিকটেডর, ঠিক আছে। এটা হচ্ছে কোম্পানিটার নাম। এই কোম্পানির সিও হচ্ছে একটা কি হিউম্যানয়েড রোবট। তাহলে এই রোবটটার নাম কি? মিকা, ঠিক আছে। এরপরে 19 নম্বর বলা আছে 2024 সালের অক্টোবরে ভারতের কোন রাজ্য সরকার নো ডিটেনশন পলিসি বাতিল করার কথা ঘোষণা করেছে? চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে দিল্লি। তাহলে এই যে নো ডিটেনশন পলিসি যেটা আছে এটাতে যেটা ছিল কথা ছিল যে ক্লাস 5 যেটা আছে ক্লাস 5 থেকে 8ম শ্রেণী পর্যন্ত কাউকে
ফেল করিয়ে রাখা যাবে না, এই যে পলিসি এটাকে বলে নো ডিটেনশন পলিসি, এটাকে তুলে দেওয়ার কথা বলছে কে? দিল্লি সরকার। ঠিক আছে, অর্থাৎ কি পাস করে সবাইকে উত্তীর্ণ হতে হবে। এরপরে 20 নম্বর প্রশ্ন বলা আছে যে ভারতের প্রথম ডিপ টেক স্টার্টআপ হাব কোন শহরে চালু করা হয়েছে? কি না, ডিপ টেক স্টার্টআপ হাব কোন শহরে চালু করা হয়েছে? ঠিক আছে, 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে কি? বেঙ্গালুরু। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে টোটাল যেটা আছে, টোটাল 20টা প্রশ্ন জিএস মোস্ট ইম্পর্টেন্ট বাছাই করা। ঠিক আছে, তার সাথে সাথে আমরা অ্যান্সার এক্সপ্লেনেশন দেখলাম। ঠিক আছে, তো এখানে শেষ করছি। তো তোমরা সবাই প্রত্যেকেই তোমাদের স্কোর কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং তার সাথে সাথে তোমরা ভিডিওটি কেমন লাগলো, যেহেতু আজকে নতুন যে সিলেবাস আছে প্যাটার্ন সেটার উপরে বানানো হয়েছে, তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাতে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের যে উৎসাহ বা সব কিছু বাড়বে। তো সেক্ষেত্রে তোমরা লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে, তো এখানে শেষ করছি। জয় হিন্দ।